beg of you to remember that our mission remains unfulfilled. We have undoubtedly traveled a long way towards the goal of Swaraj, but complete independence has yet to be won. বাঙালি তথা গোটা দেশের আইকন নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিজেপি এবং আরএসএস সহ্য করতে পারছে না কেন? কেন তাকে বারবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করছেন বিজেপির জনপ্রতিনিধিও? অথচ দেখুন, 23শে জানুয়ারি সকাল হতেই লালকেল্লায় মালা দেওয়া হচ্ছে, টিভিতে পরাক্রম দিবস পালন করা হচ্ছে, নেতাজির ছবি নিয়ে মিছিল করছে এই বিজেপি। বক্তৃতায় বারবার একটা নাম উঠে আসছে, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা মুখ কোনটা মুখোশ? যে মানুষটা সারা জীবন ধর্মের নামে রাজনীতিকে ঘৃণা করেছেন, যে মানুষটা হিন্দু মহাসভাকে প্রকাশ্যে আক্রমণ করেছেন, যে মানুষটার ফৌজে হিন্দু মুসলিম শিখ একসঙ্গে জয় হিন্দ বলে লড়েছে, তাকে নিয়ে কখনো উৎসব করছে কারা? আর হেনস্থাই বা করছে কারা? করছে যাদের আদর্শগত পূর্বসূরীরা স্বাধীনতা আন্দোলনের কোথাও ছিল না, যাদের রাজনৈতিক পরিবার সুভাষের জীবদ্দশায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই বৈপরীত্য বোঝার জন্য এখন একটাই পথ আছে, সেটা হচ্ছে ইতিহাসের পাতা উল্টে দেখা। সুভাষ নিজে কি লিখেছেন, কি বলেছেন, কাদের সঙ্গে হেঁটেছেন, কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এর উত্তর খুঁজতে গেলে দেখা যাবে এই শ্রদ্ধা আসলে একটা মুখোশ, আর এই মুখোশের নিচে রয়েছে একটা অস্বস্তিকর সত্যি। আসুন আজকের এই এপিসোডে খুব অল্প সময়ের মধ্যে সেই সত্যিটাকেই সামনে আনা যাক। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আরএসএস এর প্রতিষ্ঠা হয় 1925 সালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংগঠন হিসেবে তাদের কোনো ভূমিকাই ছিল না, বরং ব্রিটিশ আমলের নথি বলছে হিন্দু মহাসভার নেতৃত্ব তখন ব্রিটিশ সেনায় হিন্দু যুবকদের নিয়োগ করাকে উৎসাহ দিচ্ছিল, ঠিক যে সময় সুভাষ বিশ্বজুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে সেনা সংগ্রহ করছেন। স্বাধীনতার পর নতুন রাজনৈতিক দল হিসেবে জনসংঘ তৈরি হয় এবং পরে তা হয় বিজেপি। কিন্তু তাদের নিজস্ব ইতিহাসে স্বাধীনতা সংগ্রামী নেই বললেই চলে। কংগ্রেসের ডানপন্থী অংশ থেকে সর্দার প্যাটেলকে প্রথমে ধার নেওয়া হয়, তারপর প্রয়োজন হয় আরো বড় এবং আরো জনপ্রিয় মুখের। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন স্বাভাবিকভাবেই পছন্দ হয়ে ওঠেন, কারণ তার সামরিক ভাবমূর্তি, তার আপোষহীনতা, ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার সাহস, এসবের জনপ্রিয়তার আবেদন প্রবল। এবং বিজেপি এবং আরএসএস এর কাছে তার সঙ্গে যুক্ত হলো সুভাষের সঙ্গে কংগ্রেসের মতানৈক্য। কিন্তু একটা সমস্যা থেকেই যায়, সুভাষ নিজে যা বিশ্বাস করতেন তার সঙ্গে হিন্দুত্ববাদী রাজনীতির মৌলিক দ্বন্দ্ব রয়েছে। তিনি ছিলেন ঘোষিতভাবে সমাজতান্ত্রিক, তিনি ছিলেন কট্টরভাবে ধর্মনিরপেক্ষ, আর সবচেয়ে বড় কথা, তিনি নিজেই লিখে গেছেন হিন্দু মহাসভা আর মুসলিম লীগ দুটো সাম্প্রদায়িক শক্তিকেই তিনি সমান তীব্রতায় ঘৃণা করেন। আর তার এই আদর্শে বিশ্বাসী ছিলেন অবিভক্ত দেশের কোটি কোটি হিন্দু মুসলমান। নিজে হিন্দু হলেও তার এই আদর্শের জন্য তিনি হয়ে উঠেছিলেন মুসলিমদেরও নয়নের মণি। তাহলে যে আদর্শের প্রতিষ্ঠাতারা স্বাধীনতা সংগ্রামে অনুপস্থিত, তারা কিভাবে সুভাষকে নিজেদের বলে দাবি করে? এই প্রশ্নের উত্তর এবার খোঁজার চেষ্টা করা যাক। প্রথমে আসবো সুভাষ নিজে কি লিখে গেছেন সেই প্রসঙ্গে। ইতিহাস বিকৃত করা যায়, কিন্তু কারণ নিজের হাতে লেখা বইকে বিকৃত করা সম্ভব নয়। সুভাষচন্দ্র বসু তার আত্মজীবনী ইন্ডিয়ান পিলগ্রিমে স্পষ্ট লিখেছেন, মুঘল আমলে ভারত শাসন করতেন হিন্দু আর মুসলিম মিলিতভাবে। বহু গুরুত্বপূর্ণ মন্ত্রী, বহু সেনাপতি ছিলেন হিন্দু। মুসলিম শাসন বলে হিন্দুত্ববাদীরা যে ধারণা প্রচার করে, সেটাকে তিনি নিজেই ভুল বলে চিহ্নিত করে গেছেন। এটা আজকের হিন্দুত্ববাদী ইতিহাস বয়ানের ঠিক উল্টো। যেখানে মধ্যযুগকে দেখানো হয় হিন্দু নিপীড়নের কাল হিসেবে, সেখানে সুভাষ দেখেছেন এটাকে যৌথ শাসনের একটা বাস্তব প্রয়োগ হিসেবে। আরো গভীরে গেলে দেখা যায় সুভাষ শুধু লেখাতেই থামেননি, তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন 1857 সালের স্বাধীনতা সংগ্রামে তার আত্মত্যাগকে সম্মান দিয়ে।
তিনি প্রকাশ্যে প্রশংসা করেছেন টিপু সুলতানের ব্রিটিশদের বিরুদ্ধে দক্ষিণ ভারতে তার লড়াইয়ের জন্য। আজকের রাজনৈতিক পরিবেশে যেখানে মুসলিম শাসকদের নাম মুছে ফেলার চেষ্টা চলছে, রাস্তার নাম বদলানো হচ্ছে, ইতিহাসের বই থেকে অধ্যায় বাদ দেওয়া হচ্ছে, তার সঙ্গে নেতাজি সুভাষের এই আদর্শ কি করে মিলবে? মানে সোজা কথায় এই বৈপরীত্য এড়িয়ে যাওয়া অসম্ভব। কিন্তু এখানেই তো শেষ নয়। হিন্দু মহাসভা আর সাভারকারের প্রতি সুভাষের তীব্র ক্ষোভের কথা কি করে মুছে ফেলা যাবে? এখানে একটা প্রচলিত মিথ্যা ভেঙে দেওয়া দরকার। বহু বছর ধরে একটা বয়ান ছড়ানো হচ্ছে গান্ধী এবং নেহেরু নাকি সুভাষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন আর হিন্দুত্ববাদী নেতারা তখন তার পাশে দাঁড়িয়েছিলেন। এই বয়ানের স্পষ্ট লক্ষ্য কংগ্রেসকে খলনায়ক বানিয়ে হিন্দুত্ববাদীদের নায়ক প্রমাণ করা। কিন্তু ইতিহাস উল্টো কথা বলে। সুভাষ নিজেই প্রকাশ্যে হিন্দু মহাসভা এবং সাভারকারের রাজনীতির প্রতি বিতৃষ্ণা প্রকাশ করেছেন। তার লেখায়, তার বক্তৃতায় বারবার উঠে এসেছে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা। গান্ধী আর নেহেরুর সঙ্গে তার আদর্শগত মতভেদ ছিল ঠিকই, সেটা সমাজতন্ত্র নিয়ে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পদ্ধতি নিয়ে, কিন্তু তাদের প্রতি তার শ্রদ্ধা কখনো কমেনি। উল্টো দিকে যে সময় সুভাষ বিশ্বজুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে সৈন্য সংগ্রহ করছেন, সেই সময় সাভারকারের নেতৃত্বে হিন্দুত্ববাদীরা ব্রিটিশ সেনাবাহিনীতে হিন্দু যুবকদের নিয়োগের ব্যবস্থা করছিলেন। মানে একজন ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলছেন, অন্যজন ব্রিটিশদের হয়ে সৈন্য জোগাড় করছেন। এর মধ্যে কোনটা ঠিক পথ ছিল দেশের হিন্দু মুসলমানের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আসা যাক নেতাজির ধর্মনিরপেক্ষ রাজনীতির সবচেয়ে বড় প্রমাণে। সেটা হলো আজাদ হিন্দ ফৌজ, যেখানে নেতাজি তার আদর্শকে বাস্তবে রূপ দিয়েছিলেন। 1943 সালে সুভাষ যখন সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব নেন, তখন এই বাহিনীতে ছিলেন হিন্দু, মুসলিম, শিখ এবং খ্রিস্টান সৈনিক। জাতপাতের বিভাজন সেখানে অচল ছিল। সব ধর্মের, সব বর্ণের মানুষ একসঙ্গে বসে খেতেন, একসঙ্গে থাকতেন, একসঙ্গে লড়তেন। শুধু সাধারণ সৈনিক নয়, শীর্ষ নেতৃত্বেও এই বৈচিত্র্য স্পষ্ট ছিল। মেজর জেনারেল শাহনওয়াজ খান ছিলেন মুসলিম, কর্নেল প্রেম সেহগাল ছিলেন হিন্দু, আর কর্নেল গুরুবক্স সিং ধিলো শিখ। আর ব্রিটিশরা এই তিনজনকেই একসাথে বিচারের মুখোমুখি করেছিল লালকেল্লায়। ধর্ম সেখানে কোনো বাধা তৈরি করেনি, বরং তিনজন একসাথে দাঁড়িয়েছিলেন এক পতাকার নিচে। আজাদ হিন্দ ফৌজের যুদ্ধ ধ্বনি ছিল জয় হিন্দ। এটা কোনো ধর্মের নামে নয়। ফৌজে নারী ব্রিগেড তৈরি হয়েছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নামে। সেখানেও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন ছিল না। এটাই সুভাষের দর্শনের একেবারে বাস্তব রূপ। শুধু কথায় নয়, বাস্তবে তিনি গড়ে তুলেছিলেন এমন একটা দেশের ধারণা যেখানে ধর্ম পরিচয় মুছে গিয়ে থেকে যায় শুধু একটাই পরিচয়, সেটা হচ্ছে দেশাত্মবোধ। আর যে রাজনীতি নাগরিকত্ব আইনে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করে, যে রাজনীতি খাদ্যাভ্যাসের ভিত্তিতে মানুষ হত্যা হতে দেখেও নীরব থাকে, যে রাজনীতি প্রতিটি নির্বাচনে হিন্দু মুসলিম মেরুকরণকে হাতিয়ার করে, সেই রাজনীতির সঙ্গে সুভাষের আদর্শকে কি করে মেলাবেন? এবার নেতাজি তত্ত্বের আরো একটি গভীরে ঢোকা যাক। সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনালিজম বনাম হিন্দু ন্যাশনালিজম। এখানে একটা মৌলিক পার্থক্য বোঝা দরকার। সুভাষের রাজনীতি ছিল ইন্ডিয়ান ন্যাশনালিজম, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়কে একসাথে নিয়ে চলার জাতীয়তাবাদ। বিজেপির রাজনীতি দাঁড়িয়েছিল হিন্দু ন্যাশনালিজমের উপর। সেখানে জাতীয় পরিচয় আর ধর্মীয় পরিচয় মিশে যায়। এই দুটো আদর্শ একে অপরের বিপরীত মেরুতে দাঁড়িয়ে। একটা সব ধর্মকে সমান চোখে দেখে, আর একটা নির্দিষ্ট একটি ধর্মকে তাদের আদর্শের কেন্দ্রে রাখে। মুসলিমদের প্রশ্নে সুভাষের অবস্থান ছিল একেবারে সুস্পষ্ট। তিনি কখনো মুসলিমদের বহিরাগত বলে ভাবেননি। তিনি কখনো মুসলিম শাসকদের ভিলেন বানিয়ে হিন্দুত্ববাদীদের চোখে ইতিহাসকে দেখেননি। অথচ আজকের রাজনৈতিক প্রচারে ঠিক এই দুটো কাজই বারবার হতে দেখা যাচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, যখন কোনো রাজনৈতিক শক্তি এমন একজন মানুষকে আইকন বানাতে চেষ্টা করে যার মূল দর্শনের সঙ্গে তাদের নিজেদের রাজনীতির সরাসরি সংঘাত রয়েছে, তখন সেটা শ্রদ্ধা নাকি কৌশল?
আর ভোটে জেতার পর সেই কৌশল আর দরকার নেই বলে মনে করছেন কি বিজেপির অনেক নেতাই? তাই তাদের কথাবার্তাতে আর কোনো লাগাম থাকছে না, মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসছে আসল মুখটা। 2021 সাল থেকে 23শে জানুয়ারি দিনটা পরাক্রম দিবস হিসেবে পালন শুরু করা হয়েছিল। শব্দটির অর্থ বীরত্ব এবং সাহস, কিন্তু ইতিহাসবিদদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন সুভাষ যে অর্থে সাহসী ছিলেন সেই সাহসটা ছিল দুর্বল নিপীড়িত মানুষকে সংগঠিত করে শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড় করানোর সাহস। অথচ আজকের রাজনৈতিক বাস্তবতা বলে এই পরাক্রম মানে হচ্ছে দুর্বলের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠের আগ্রাসন, যা সুভাষের রাজনীতির ঠিক বিপরীত। একই প্রবণতা দেখা গেছে দেশের অন্যান্য ক্ষেত্রেও। অনেক জায়গাতে দেখা যায় মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের নামাঙ্কিত জায়গার নাম বদলে দিয়ে সুভাষ কিংবা রবীন্দ্রনাথের নাম রাখার চেষ্টা করা হচ্ছে। অথচ রবীন্দ্রনাথ নিজে যেমন সাম্প্রদায়িকতার তীব্র বিরোধী ছিলেন, সুভাষও তেমন। দুজনকেই এমন এক রাজনীতির প্রতীক বানানোর চেষ্টা হচ্ছে যে রাজনীতির সঙ্গে তাদের জীবনের মূল বার্তার কোনো মিল নেই। তাহলে কেন বিজেপি নিজেদের ফ্লেক্স প্ল্যাকার্ডে নেতাজি রবীন্দ্রনাথের ছবি রাখে? কেন এই আত্মসাৎ জরুরি হয়ে পড়ে? আসলে একটা রাজনৈতিক শক্তির নিজস্ব ইতিহাসে যদি কোনো স্বাধীনতা সংগ্রামী না থাকে, তাহলে তাদের সামনে দুটো পথ খোলা থাকে। প্রথম পথ নিজেদের অতীতকে সৎভাবে স্বীকার করে নেওয়া, আর দ্বিতীয় পথ অন্য কারো ইতিহাস ধার নিয়ে তাকে নিজেদের বলে প্রচার করা। সুভাষচন্দ্র বসুকে নিয়ে যা ঘটছে তাই দ্বিতীয় পথেরই একটি নমুনা। তার সামরিক ভাবমূর্তি, তার আপোষহীন জাতীয়তাবাদ, ব্রিটিশদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক অবস্থান, কংগ্রেসের সঙ্গে তার নীতিগত বিরোধ, এই বৈশিষ্ট্যগুলোকে নেওয়া হচ্ছে। কিন্তু তার সমাজতন্ত্র, তার ধর্মনিরপেক্ষতা, তার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তীব্র অবস্থান, এই অংশগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবেই তৈরি হচ্ছে একটা সম্পাদিত বা এডিটেড সুভাষ, যাকে দেখানো হচ্ছে শুধু একজন জাতীয়তাবাদী যোদ্ধা হিসেবে, কিন্তু যার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি সাম্প্রদায়িকতা বিরোধী সমাজতন্ত্র, তা সম্পূর্ণ মুছে ফেলা হচ্ছে। এই কৌশল নতুন নয়, সর্দার প্যাটেলের ক্ষেত্রেও একই কাজ হয়েছে। তার প্রশাসনিক কঠোরতাকে তুলে ধরা হচ্ছে, কিন্তু তার কংগ্রেসের প্রতি আজীবন আনুগত্য এবং ধর্মনিরপেক্ষ ভারতের প্রতি তার অঙ্গীকারকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আম্বেদকরের ক্ষেত্রেও তাই। সংবিধান রচয়িতা হিসেবে তার নাম নেওয়া হচ্ছে, কিন্তু হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে তার তীব্র সমালোচনা আর বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে চেপে যাওয়া হচ্ছে। এই প্যাটার্নটা চেনা। ইতিহাসের নায়কদের ভেঙে টুকরো করো, তারপর সুবিধাজনক টুকরোগুলোকে জোড়া দিয়ে একটা নতুন মূর্তি, যে মূর্তিটা আসল মানুষের সঙ্গে আর মেলে না, সেটা তৈরি করো। তবে সমস্যাটা হচ্ছে নেতাজি কোনো অস্পষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না যাকে ইচ্ছে মতো ব্যাখ্যা করা যায়। তিনি অজস্র লেখা লিখে গেছেন, বক্তৃতা দিয়ে গেছেন, প্রতিষ্ঠান গড়ে হাতে কলমে তার আদর্শ দেখিয়ে গেছেন। তার প্রতিটি কাজে স্পষ্ট একটি বার্তা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তিনি মেনে নেবেন না। রাজনীতির সঙ্গে ধর্মকে তিনি কখনো মেলাতে দেননি। আর ঠিক এই কারণেই সুভাষচন্দ্র বসুকে সত্যিকারের শ্রদ্ধা জানাতে হলে প্রথমে দরকার তাকে সঠিকভাবে জানা, আর সেটা জেনে ফেললেই বিজেপির অস্বস্তির শুরু। আর সেই জন্যই তাকে এখন নানাভাবে গালাগালি করাই কি এই দলের রীতি? আর তার ফল কি এখন আমরা দেখছি এইসব নতুন বিজেপি নেতাদের মধ্যে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।